নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একটা মেয়ের সাথে সদ্য বিয়ে করা অবস্থায় দেখছি। হ্যাঁ, আকাশ তার সদ্য বিয়ে করা স্ত্রী মিতুকে নিয়ে আমার সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে ওকে দেখছি। আমি যেন কিছু বলার কথাই ভুলে গেছি। আমি শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছি, যে নাকি গতকালও আমায় জড়িয়ে ধরে বলেছিল, দুনিয়ার কেউ পারবে না আকাশকে তার স্নেহার থেকে আলাদা করতে। এই আকাশ শুধু তার স্নেহার, আর কারো নয়। আজ সেই মানুষটাই এক রাতের ব্যবধানে অন্য একটা মেয়েকে বিয়ে করে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগেই আমার বড় চাচা চেঁচিয়ে বলে উঠলেন, এসব কি আকাশ? তুমি এসব কি শুরু করেছো? আজ তোমার স্নেহার সাথে এঙ্গেজমেন্ট, আর আজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে বাড়ি এসেছো। এসব কি নাটক শুরু করছো তুমি? আকাশ এবার মাথা তুলে বড় চাচার দিকে তাকিয়ে খুব নরম সুরে বলল, আমি কোনো নাটক করছি না বড় বাবা। আমি মিতুকে ভালোবাসি, তাই মিতুকে বিয়ে করেছি। আমি স্নেহাকে ভালোবাসি না, তাই ওকে বিয়ে করতে পারবো না বলেই আমি আমার ভালোবাসা আমি মিতুকে বিয়ে করেছি। আকাশের কথা শুনে সবাই অবাক, আর তার থেকে বেশি অবাক হয়েছে আমি এটা শুনে যে আকাশ আমাকে ভালোবাসে না, সে মিতুকে ভালোবাসে। তাহলে এই 4 বছর সব কী ছিল? নাটক? সব মিথ্যে অভিনয় ছিল? আকাশের মা আকাশের দিকে তেড়ে গিয়ে ওর গালে পরপর 2টা থাপ্পড় মারল, আর নানা অকথ্য ভাষায় গালাগালাজ করতে লাগলো। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে উঠল, মা, তুমি আমাকে কোন মেয়ের জন্য মারছো? যেই মেয়ে জন্মের পর নিজের মাকে খেয়েছে, যেই মেয়েকে তার নিজের বাপ পরিচয় পর্যন্ত দেয় না, এই এমন একটা মেয়ের জন্য তুমি আমাকে মারছো? মা, তুমি জানো না যে এই মেয়ে কতটা চরিত্রহীন। এই মেয়ে ছেলেদের সাথে শুধু ঢলাঢলি করে। জানি না কত ছেলের সাথে ওর সম্পর্ক আছে। ছি! আকাশের কথা শুনে এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি এবার আকাশের একদম সামনে দাঁড়িয়ে ওর জামার কলার ধরে ওর গালে কষে একটা থাপ্পড় মারলাম, আর চিৎকার দিয়ে বললাম, এনাফ ইজ এনাফ আকাশ, অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না। তুমি কোন সাহসে কোন ভিত্তিতে আমার চরিত্র নিয়ে কথা বলছো? তুমি আমাকে বলছো চরিত্রহীনা, তাহলে তুমি নিজে কি? কাল পর্যন্ত তুমি আমাকে বলতে তুমি আমাকে ভালোবাসো, আর আজকে তুমি বলছো তুমি মৃত্যুকে ভালোবাসো। তাহলে এতদিন সব কী ছিল? অভিনয় নাটক ছিল সব? উত্তর দাও। আমি আকাশের কলার ধরে ঝাঁকাচ্ছি আর কথাগুলো বলছি। এই পর্যায়ে আকাশ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর এত জোরে ধাক্কা দিল যে আমি মাটিতে ছিটকে পড়ে যাই। আকাশ এবার আমার মুখের ওপর কতগুলো ছবি ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, তোর সাহসে কি করে আমার গালে থাপ্পড় মারার? তুই যে চরিত্রহীনা তার যথেষ্ট প্রমাণ আছে বলেই তোকে চরিত্রহীন বলছি আমি। আমার আগেই বোঝা উচিত ছিল, যার নিজের বাপ তাকে পরিচয় দেয় না, সেই মেয়ে কতটা ভালো হবে। হাহ, আর তোমরা যে মেয়ের জন্য আমার সাথে চিল্লাচিল্লি করছো না, এই ছবিগুলো দেখে নাও, তাহলেই বুঝবে কার জন্য আমার সাথে চিল্লাচ্ছ। আমি আকাশের কথা শুনে ছবিগুলো হাতে নিলাম। ছবিগুলো হাতে নিয়ে আমার মাথা পুরো ঘুরে গেল। আমার সাথে একটা ছেলের খুব বাজে কিছু ছবি, কিন্তু এই ছেলেটাকে আমি জানি না, আর এই সব ছবিও আমি কোনোদিন তুলিনি। আর না, এই ছেলের সাথে আমার ভুলেও কখনো দেখা হয়েছে। মেজো কাকি আমার হাত থেকে ছবিগুলো নিয়ে দেখে বলতে লাগলো, ছি ছি, দেখছো তোমরা? তোমরা শুধু শুধু আকাশকে বকা দিচ্ছ। এই মেয়েই তো ভালো না, কিভাবে একটা ছেলের সাথে। ছি! দেখছেন ভাইয়া, দেখছেন? যেই মেয়েকে আপনারা সব ভাই মাথায় তুলে রাখতেন, আজ সেই মেয়ে আপনাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কাকির কথা শুনে সবাই ছবিগুলো হাতে নিয়ে দেখে অবাক। বড় বাবা ঠাস করে সোফায় বসে পড়লেন। বড় মা তাকে কে সামলালেন। মেজো কাকাও হতাশ চোখে তাকালেন আমার দিকে। সেজো কাকা ঠায় হয়ে আছেন, আর আমি একদম চুপ করে বসে আছি। হঠাৎ গালে একটা থাপ্পড় পড়ল। আমি তাকিয়ে দেখি আকাশ হাঁটু ভোর করে আমার দিকে তাকিয়ে আছে। আমার 2 গাল জোরে চেপে ধরে বলল, আমাকে থাপ্পড় দিয়েছিলে না? নে, ফেরত দিয়ে গেলাম তোর থাপ্পড় তোকেই।
আর কোনো দিন যেন তোকে আমার সামনে না দেখি। আমি পাল্টা আর কোনো জবাব দেব তার আগেই দেখলাম আমার চোখের সামনে সব ঝাপসা। এরপর আর কিচ্ছু মনে নেই। আমি রুবাইদা ইসলাম স্নেহা, এসএসসি শেষ করে সদ্য কলেজে উঠেছি। আমার নিজের বলতে আমার চাচারা আর ফুফিরা ছাড়া আর কেউ নেই। আমার মা আমার জন্মের সময় মারা যান। শুনেছি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মায়ের মৃত্যু হয়। আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতেন, প্রেমের বিয়ে ছিল তাদের। মা যখন কনসিভ করে তখন থেকেই অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছিল মায়ের প্রেগনেন্সিতে। বাবা বলেছিল তার এখন বেবির দরকার নেই, কিন্তু মায়ের আমাকে চাই, তাই মা বাবার কথা শোনেনি। যখন ডেলিভারির পর বাবা জানতে পারলো মা মারা গেছে, সেদিন আমার মুখ একটাবার দেখার বদলে আমাকে অপয়া বলে দূর করে দিলেন। আমার সব দায়িত্ব ফেলে তিনি চলে গেলেন সিডনিতে। তখন আমি দুধের শিশু, কে আমায় দেখবে এসব চিন্তা করে আমার বড় চাচা আমায় তার মেয়ে করে নিলেন। নিজের মেয়ের পরিচয় দিলেন আমাকে। আমার বাবারা 4 ভাই 1 বোন। আমার বাবা সবার ছোট। বড় চাচা জাফর হাসান, মেজো চাচা ইমরান হাসান, সেজো চাচা মোতালেব হাসান, আর আমার বাবা ইকবাল হাসান, আর তাদের আদরের ছোট বোন নাজমা হাসান। আমার বড় চাচার ঘরে 2 মেয়ে, মেজো চাচার ঘরে 1 মেয়ে ও 1 ছেলে, সেজো চাচার ঘরে 2 ছেলে, আর আমার বাবার ঘরে আমি একা। যেহেতু বাবা আমাকে নিতে নারাজ, তাই বড় চাচাই আমাকে আপন করে নিলেন। তিনি আর চাচি আমায় বড় করলেন। আমিও তাদের বড় বাবা বড় মা বলে ডাকি। তাছাড়া আমার অন্যান্য ভাই বোনেরাও তাদেরকে তাই ডাকেন। এত কিছুর পরেও আমি কোনোদিন বাবার আদর পাইনি। বাবাকে একবার সামনাসামনি দেখিও নি। দেখব কি করে, বাবা তো আসেইনি আর বাংলাদেশে। এভাবেই আমি বড় হতে থাকলাম। আমার বড় বাবার 2 মেয়ে। ঋতু মিতু আমাকে খুব ভালোবাসে। কোনোদিন মনেই করেনি আমি তাদের এক মায়ের পেটের বোন নই। আমি আর ঋতু পিঠাপিঠি। ঋতু আপু আমাদের থেকে বড়, এবার অনার্স ফাইনাল ইয়ারে। আমার মেজো কাকার মেয়ে জুই আর ছেলে জুনায়েদ, তারা আমার বড়। সেজো কাকার 2 ছেলে আকাশ আর আরাফ ভাইয়া। আকাশ এবার ভার্সিটিতে উঠেছে। আমার সাথে আকাশের রিলেশন পুরোপুরি হয় আমি যখন ক্লাস 10-এ উঠি। এর আগে আকাশের সাথে আমার মেলামেশা ততটাও হতো না। আরাফ ভাইয়া দেশের বাইরে থাকে, কানাডাতে। বছরে একবার দেশে আসেন। কানাডাতেই তিনি তার স্টাডি শেষ করেছেন। তিনি একজন প্রফেশনাল ডাক্তার। আমার আর আকাশের কথা আকাশ নিজেই বাড়িতে জানায়। বাড়ির সবাই তাতে সায় দেয়। তারাও চাননি বাড়ির মেয়ে বাইরে যাক, তাই বড় বাবা রাজি হয়ে যান। সেজো বাবাও রাজি থাকেন। আকাশের ইচ্ছেতেই আজ আমাদের এঙ্গেজমেন্ট রাখা হয়েছিল। আজ সকাল পর্যন্ত সব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আকাশ যাকে বিয়ে করেছে মিতু, সে আমারই ক্লাসে পড়তো। খুব বেশি একটা পছন্দ করতো না আমাকে মিতু, কেন তা আমার জানা ছিল না। কিন্তু আজ এই মিতুই আমার ভালোবাসার মানুষটার স্ত্রী, ভাবতেই অবাক লাগছে। মাথায় কারো শীতল স্পর্শে ক্লান্ত চোখ দুটো মেলে তাকালাম। দেখলাম বড় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমিও আবেশে চোখ বন্ধ করে নিলাম। বাবা মায়ের স্পর্শে এক আলাদা ভালো লাগা আছে, যা সন্তানের হাজার মন খারাপেও ওষুধ হতে পারে। আমি চোখ বন্ধ রেখেই বললাম, বাবাই, রাগ করে আছো আমার ওপর? সবার মতো তুমিও কি বিশ্বাস করেছো ওই ছবিগুলো সত্যি? কথাটা বলতে গিয়ে চোখ থেকে গড়িয়ে পড়ল পানি। বাবাই খুব যত্নে পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেয়ে কোনোদিনও কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার মাটা তো একদম লক্ষ্মী মেয়ে। আর কোনো ছেলে কি পারে তার মায়ের উপরে রাগ করে থাকতে? বাবাইয়ের কথাগুলো শুনে কান্নার মাঝেও হাসি ফুটে উঠল। এই দুনিয়ায় বাবাই আর মাই আছে আমাকে এত ভালোবাসে। আমি বাবাইয়ের হাত ধরে কেঁদে দিয়ে বললাম, বিশ্বাস করো বাবাই, আমি এমন কিচ্ছু করিনি। আমি ওই ছবির ছেলেটাকে চিনিও না পর্যন্ত। তাহলে তার সাথে আমি কিভাবে ওসব? বলেই আবার কান্নায় ভেঙে পড়লাম।
বাবাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমাকে শান্ত করছে। শান্ত হ মা, এভাবে কাঁদিস না। মা আছি তো তোর পাশে আমরা। ঠিক সত্যটা বের করে আনবো। এখন তুই উঠে কিছু খেয়ে নে মা, সেই বিকেলে জ্ঞান হারিয়েছিস, এখন জ্ঞান ফিরলো। নে মা, ওঠ। বাবাইয়ের কথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজে। এতক্ষণ আমি জ্ঞান হারিয়েছিলাম। এবার নিচের দিকে তাকালাম, বিকেলে সেই জামাটাই গায়ে। আমি বাবাইয়ের দিকে তাকিয়ে বললাম, না বাবাই, আমি এখন খাবো না, আগে আমি ফ্রেশ হব। তুমি মাম্মাকে বলো পরে খাবার দিতে। বাবাই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে চলে গেল। আমি আস্তে করে উঠে বসলাম। রুমে একবার চোখ বুলালাম। কাল রাতেও এই রুমে বসে আকাশের সাথে কলে কত স্বপ্ন বুনেছিলাম। আজ সেই আকাশ অন্য কারো বুকে শুয়ে অন্য কারোর সাথে স্বপ্ন বুনছে। আমি আস্তে করে বিছানা থেকে নেমে আলমারির কাছে গেলাম। সেখান থেকে একটা সুতির জামা নিয়ে ওয়াশরুমে গেলাম। ঝর্ণার পানির সাথে চোখের পানিও বাদ মানছে না। বারবার শুধু আজকের ঘটনাগুলো মনে পড়ছে। আমি দেয়াল ঘেঁষে বসে পড়লাম। শরীরের ভার আবার যেন ছেড়ে গেল। আমি আবারও তলিয়ে যাচ্ছি, হয়তো আবারও জ্ঞান হারিয়েছি। রাত 12টা। আকাশ নিজের রুমের ব্যালকনির ইজি চেয়ারে বসে সিগারেট টানছে। এই নিয়ে এক প্যাকেট সিগারেট শেষ করলো সে। তার চোখ দুটো লাল হয়ে আছে, এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। সে আজকের ঘটনাগুলো মনে করে যাচ্ছে। সে যত যাই হোক, সে তো ভালোবেসেছিল, কিন্তু স্নেহা তাকে এভাবে ঠকালো, সেটা কল্পনাই করতে পারছে না। সে রাগ জেদের বশে যতই নিচে বিকেলে বলেছে যে মিতুকে ভালোবাসে, কিন্তু আসলে তো সে স্নেহার উপর রেগে মিতুকে বিয়ে করেছে। সে কোনো দিন স্নেহার জায়গা মিতুকে দিতে পারবে না, আর মৃতুকে নিজের স্ত্রী হিসেবেও মানতে পারবে না। হয়তো শুধুই দায়িত্ব পালন করতে পারবে। আজ সকালেও আকাশ অনেক খুশি ছিল। নিজের ভালোবাসা, নিজের স্নেহাকে নিজের করে পাবে, সেই খুশিতে আকাশ অনেক খুশি ছিল। সে তার রুমে বসে স্নেহার ছবি দেখছিল। এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা থাকে, যাকে ভালোবেসে নিজের জীবনসঙ্গী করছেন তার ব্যাপারে আগে পুরো জেনে নিন, না হলে পরে জেনে হয়তো কষ্ট পাবেন। আকাশ মেসেজটা দেখে খুব অবাক হলো। আকাশ কোনো রিপ্লাই দেবে তার আগে আরও একটা মেসেজ আসলো। আমি জানি আপনি অবাক হচ্ছেন, অবাক হবেন না। আপনাদের বাড়ির পাশের পার্কে আজ বিকেলে আসবেন। ওখানে একটা ছেলে আপনাকে একটা পার্সেল দেবে। সেই পার্সেল খুলে নিজেই না হলে দেখে নেবেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনার আমাকে বিশ্বাস না হলে আপনি এসে দেখে নেবেন। আকাশ মেসেজের লোকটার কথা মানবে কিনা ভাবছে। পরক্ষণ এভাবে তার স্নেহা এমন কিছু করবে না যাতে সে কষ্ট পায়, সেটা আকাশ জানে। তাই আকাশ দেখতে চায় কে এই লোক যে আকাশ আর স্নেহার মাঝে দ্বন্দ্ব লাগাতে চায়। তাই আকাশ বিকেলে মেসেজের দেওয়া ঠিকানায় গেল। কিছুক্ষণ পরেই একটা ছেলে এসে আকাশের হাতে একটা পার্সেল দিয়ে চলে গেল। আকাশ পার্সেলটা খুলে দেখে একটা খামটা খুলে দেখে তার ভিতর কিছু ছবি। ছবিগুলো হাতে নিয়ে অবাক হয়ে যায় আকাশ। স্নেহার সাথে একটা ছেলে, তারা দুজন একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছে। তাদের গায়ে কাপড়টাও নেই। আকাশ এসব দেখে থমকে যায়। এর মাঝেই আকাশের ফোনে একটা কল আসলো। আকাশ ফোন হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আকাশ কল কেটে দেখে তার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে সেই নাম্বারটা থেকে, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলের আপত্তিকর মেলামেশা। যদিও মেয়েটার মুখ স্পষ্ট না, কিন্তু ছেলেটার মুখ ওই ছবির মুখটা সেম। তাই আকাশ মেনে নিল যে মেয়েটাও হয়তো স্নেহায়। আকাশ রাগে ফোনটা একটা আছাড় মারল আর বেরিয়ে পড়ল পার্ক থেকে, উদ্দেশ্যে স্নেহার কাছে যাওয়ার। আর জবাব চাওয়া কেন সে এমন করলো। পথের মধ্যে আকাশের সাথে দেখা হয় মিতুর।
মিতু মেয়েটা স্নেহার ক্লাসমেট। তাছাড়া মিতুর বাড়িও আকাশদের বাড়ির এরিয়াতেই, তাই প্রায় মিতুকে সে দেখে। স্নেহার ক্লাসমেট দেখে মাঝে মাঝে সে কথা বলতো, তবে সেটাও মিতু বললে সে বলতো। মিতুদের বাসা আকাশদের বাসার পাশাপাশি হওয়ায় মিতু রোজ আকাশকে দেখতো। দেখতে দেখতেই আকাশকে মিতুর ভালো লেগে যায়, যা একদম ভালোবাসায় পরিণত হয়। কিন্তু মিতু তার মনের কথা আকাশকে বলার আগে একদিন কলেজে আকাশ আর স্নেহাকে একসাথে দেখে। পরে সে জানতে পারে আকাশ স্নেহাকে ভালোবাসে। এরপর থেকেই মিতুর স্নেহার প্রতি এক চাপা রাগ থাকে। সে স্নেহাকে সহ্য করতে পারত না। মিতু আকাশকে এভাবে রাস্তায় দেখে অবাক হয়ে যায়। মিতু যতদূর জানে আজ আকাশ আর স্নেহার এঙ্গেজমেন্ট। তাহলে আকাশ রাস্তায় কি করছে? এরপর মিতুর চোখ যায় আকাশের হাতের ছবিগুলার দিকে। আকাশের থেকে ছবিগুলা নিয়ে সে অবাক। আকাশ এতক্ষণ দাঁড়িয়েছিল মিতুকে দেখে, কারণ মিতু একদম আকাশের সামনে একটা দেওয়ালের মতো দাঁড়ানো। তাকে পার করে সে যেতে পারছে না। আকাশ যেতেই নেবে এর মধ্যেই মিতু ছবিগুলো ওর হাত থেকে নিয়ে নেয়। এবার আকাশের রাগ উঠে যায়। আকাশ কিছু বলবে তার আগেই মিতু বলে, আকাশ ভাইয়া, এটা স্নেহা। আর এই ছেলেটা তো সেই ছেলে যাকে প্রায় ওর সাথে দেখি আপনার অবর্তমানে। আকাশ মিতুর কথা শুনে আর এক দফা অবাক হলো। মানে? মিতু এবার একটু জোর গলায় বলল, এই ছেলের সাথেও মনে হয় স্নেহার সম্পর্ক ছিল আপনি থাকা অবস্থায়, তাই তো এত মেলামেশা করতো। আমি তো ভাবতাম হয়তো ওর বন্ধু, কিন্তু এই ছবিগুলো দেখে তো আমার সন্দেহ একদম সত্য দেখছি। মিতু ইচ্ছে করেই এই মিথ্যে কথাগুলো বলছে। আসলে তো সে জানেই না এই ছেলেকে বা এর সাথে স্নেহার কি রিলেশন। সে শুধু ছবিগুলো দেখে একটা ফোন দিয়ে আসলো আকাশকে স্নেহার থেকে দূর করার আর তার নিজের করে নেওয়ার। আকাশের রাগে গা থরথর করে কাঁপছে। আকাশ নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে মিতুর হাত ধরে নিয়ে গেল কাজী অফিসে। সেখানেই তার বিয়ে করে নিল। মিতু যেন কোনো স্বপ্ন দেখছে। আজ সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে। কিন্তু সে যে মিথ্যে বলেছে তা যদি আকাশ কোনোদিন জানে, তবে সেদিন কি হতে পারে তা তার জানা নেই। এভাবেই মিতুর বিয়ে হয় আকাশের সাথে। তারপর আকাশ মিতুকে নিয়ে চলে যায় ওদের বাড়ি। আকাশ এগুলা ব্যালকনিতে বসে ভাবছিল। হঠাৎ ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। আকাশ বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে মিতু দাঁড়িয়ে আছে। আকাশ ঝাঁঝালো কণ্ঠে পড়ল, কি চাই? কিসের জন্য এখানে এসেছো? আপনি ঘরে আসছিলেন না দেখে দেখতে এলাম আপনাকে। আকাশের মিতুর এসব আদিক্ষেতা সহ্য হচ্ছিল না, তাই আকাশ মিতুর হাত নিচের কাঁধ থেকে সরিয়ে শান্ত গলায় বলল, দেখো মিতু, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। ইভেন কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি বিয়েটা শুধু স্নেহার প্রতি রাগ আর কোপে করেছি। স্নেহা যাই করেছে, আমি স্নেহাকেই ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকালো। সুতরাং নিজেকে আমার স্ত্রী ভাবা বন্ধ করো। আমরা স্বামী স্ত্রী শুধু এই বাড়ির লোক আর সমাজের লোকের চোখের সামনে। তাদের সামনে আমরা হ্যাপি কাপলের অভিনয় করব, কিন্তু এই চার দেওয়ালের মাঝে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। তাই আমার কাছে কোনো অধিকার আশা করো না। তোমার সব দায়িত্ব আমি পালন করব, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমায় আমি ডিভোর্স দিয়ে দেবো। তারপর আমি চলে যাব ইটালি। আকাশ কথাগুলো বলে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে যদি দেখতো একজোড়া অশ্রু ভেজা চোখ তার দিকে তাকিয়ে আছে। মিতু মাটিতে বসে কেঁদে যাচ্ছে আর ভাবছে, সে কি আকাশের ভালোবাসা কোনোদিন পাবে না? তাকে পাওয়ার জন্য কত বড় মিথ্যে সে স্নেহার বিরুদ্ধে বলল, আর সেই আকাশ তাকে আজও প্রত্যাখ্যান করছে। ভোরের দিকে হালকা হালকা করে চোখ মেলে তাকালো। স্নেহা চোখ খুলেই দেখে তার মাথার কাছেই তার মামুনি বসে বসে ঘুমোচ্ছে। তারপর সামনে তাকিয়ে দেখে বাবাই নামাজ পড়ছে।
স্নেহা নিজের মাথায় হাত দিয়ে দেখে মাথায় জল পট্টি দেওয়া। স্নেহা বুঝতে পারছে না সে তো ওয়াশরুমে ছিল, তাহলে এখানে আসলো কেমন করে। স্নেহাকে লড়তে দেখে ওর মায়ের ঘুম ভেঙে গেল। সে জলদি করে উঠে স্নেহার মাথায় হাত দিয়ে দেখলেন জ্বর কমে গেছে। তিনি জলদি তার স্বামীকে ডাকলেন। স্নেহার বাবা, দেখেন স্নেহার জ্বর কমেছে, স্নেহার চোখ খুলেছে। নামাজে মোনাজাত করা অবস্থায় কথাটা শুনেই মোনাজাত শেষ করেই স্নেহার পাশে বসলেন তিনি। অভিমানী কণ্ঠে বললেন, কেন এভাবে নিজেকে এত কষ্ট দিচ্ছিস বলতো? তুমি জানো কাল সারা রাত তুমি জ্বরে অজ্ঞান হয়েছিল। তোমার মা আমি কতটা অস্থির হয়েছিলাম। সাভারে গিয়ে কেউ এভাবে বসে থাকে পানির নিচে, আর যদি কিছু একটা হয়ে যেত তোমার, তাহলে আমরা কিভাবে থাকতাম বলো তো? বাবার কথা শুনে স্নেহা বুঝতে পারল সে কাল রাতে শাওয়ারের নিচেই অজ্ঞান হয়ে গিয়েছিল। স্নেহা খুব আস্তে করে বলল, সরি বাবাই, সরি মা, এমন আর কখনো হবে না, প্রমিস। স্নেহার মা মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এখন ভালো লাগছে মা তোর শরীরটা? কাল থেকে না খাওয়া, তুই এখন কিছু খেয়ে নে, তারপর ওষুধ খেতে হবে। স্নেহার মা স্নেহার জন্য খাবার আনতে চলে যান। একটু পরে খাবার এনে স্নেহাকে দুজন ধরে বসিয়ে খাবার অল্প করে খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। স্নেহার শরীর ক্লান্ত থাকায় ও আবারও ঘুমিয়ে যায়। সকাল 9টা। স্নেহার ঘুম ভাঙে রোদের আলো ওর চোখে পড়ায়। স্নেহা আড়ামোড়া দিয়ে উঠে বসে। আস্তে করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারিপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ চোখ যায় গার্ডেনে একজনের দিকে। তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় স্নেহা। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, আরাফ ভাইয়া। নিজের শরীর কি সবাইকে দেখে বেড়াতে ভালো লাগে নাকি তোর? হঠাৎ পেছন থেকে কারোর কর্কশ গলায় এমন কথা শুনে অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি আরাফ ভাইয়া দুহাত ভাঁজ করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি আরাফ ভাইয়ার এমন কথা শুনে নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যাই।